স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা। দীপু মনির 4 ও আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল, ব্লিংকেন। প্রমোদ তরী ডুবে একজনের মৃত্যু, ব্রিটিশ ধনকুবের সহ নিখোঁজ 6। মমতাকে ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যার হুমকি, শিক্ষার্থী গ্রেপ্তার। খালেদা জিয়াকে নিয়ে সিনেমার ঘোষণা, নাম মাদার অব ডেমোক্রেসি। এবং যুবরাজের রেকর্ড ভেঙে 1 ওভারে 39 রান বিচারের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি তানজিবা নওরিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত থাকা বিষয়ের পরীক্ষা আর অনুষ্ঠিত হচ্ছে না। এরই মধ্যে সম্পন্ন হওয়া বিষয়সমূহের নম্বরের ভিত্তিতে এইচএসসির ফলাফল দেয়া হবে। মঙ্গলবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই তথ্য নিশ্চিত করেন। এর আগে পরীক্ষা না দেওয়ার দাবিতে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারো এইচএসসি পরীক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। কারণ হিসেবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনাতেও ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন তারা। এই অবস্থায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত অনেক পরীক্ষার্থী। উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত 30 জুন থেকে। এরপর 1 জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যেই ঢাকা বোর্ডের 7টি পরীক্ষা সহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠায় উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়, কয়েক ধাপে পরীক্ষা পেছানো হয়। সবশেষ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার সকালে সচিবালয়ে এক জরুরি সভায় 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরো 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া 100 নম্বরের প্রশ্ন থেকে 50 নম্বরের উত্তর দেওয়ার মাধ্যমে অর্থাৎ অর্ধেক প্রশ্নোত্তরে বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনির 4 দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল, সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা 11:30টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে দলের স্থায়ী কমিটিতে নবনিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার AJM জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত 15 বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, জাতিকে 18 লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়েছে প্রায় $100 বিলিয়ন। ভারতের কাছে অনুরোধ করব, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিন। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভাগ্য, আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব হামাসকেও মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গতকাল সোমবার নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ব্লিংকেন এসব তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। এরপর বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গঠনমূলক বৈঠক হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিয়েছেন। এখন হামাসের দায়িত্ব একই কাজ করা। ব্লিংকেন জানান, হামাস তাদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলে মধ্যস্থতাকারীদের সহায়তায় সব পক্ষকে একসঙ্গে নিয়ে পুনরায় বসতে হবে। গত বছরের 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত 40,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি মারা গেলেও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি কোনো পক্ষ। কয়েক মাস থেমে থাকার পর গত সপ্তাহে আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়, কিন্তু কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়েছিল। গত সপ্তাহে আবারও আলোচনা হওয়ার কথা ছিল। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল মধ্যপ্রাচ্য সফরে যান এবং ইসরায়েল তাদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে বলে জানান। যুক্তরাষ্ট্র আশা করছে আগামী সপ্তাহের মধ্যেই তারা একটি যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি করাতে পারবে ইসরায়েল ও হামাসকে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন?
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে রাজনৈতিক দলগুলোর প্রচার। এরই মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের তথ্য হ্যাক হয়েছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের প্রচার শিবিরের তথ্য হ্যাক করেছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এফবিআই সহ মার্কিন সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, বিরোধ সৃষ্টি করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা নষ্ট করতে ইরান মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। গত 10 অগস্ট ট্রাম্পের প্রচার দলও তথ্য হ্যাকের জন্য ইরানকে দায়ী করে, তবে এই অভিযোগ অস্বীকার করেছিল তেহরান। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত জুলাই থেকেই তারা বেনামি একটি উৎস থেকে ইমেইল পেতে শুরু করে। এসব ইমেইলে ট্রাম্পের প্রচার শিবিরের কার্যক্রমের অভ্যন্তরীণ ও প্রকৃত কিছু তথ্য ছিল। এরপরই তারা বুঝতে পারে যে হ্যাকিং এর শিকার হয়েছে। এমনকি অজ্ঞাত এই ইমেইলে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের সম্ভাব্য দুর্বলতা নিয়েও তথ্য ছিল বলে জানা গেছে। পরে জাতিসংঘে ইরানের মিশন জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়, কখনোই এতে হস্তক্ষেপ করে না ইরান। এগুলোর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় ইরান। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। সিসিলি উপকূলে বিলাসবহুল প্রমোদতরী ডুবে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন 6 জন। নিখোঁজদের মধ্যে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ ও তার মেয়ে রয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। শেষ রাতে প্রবল ঝড়ের কবলে পড়ে স্থানীয় সময় সোমবার ভোরে ডুবে যায় প্রমোদতরীটি। জাহাজটিতে ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ান নাগরিক সহ মোট 22 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চালানোর সময় এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। বাইসিয়ান নামের প্রমোদতরীটি রোববার শেষ রাতে প্রবল ঝড় আর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে। ওই সময় জাহাজটি সৈকত থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল। প্রচন্ড ঝড়ে এর মাস্তুল ভেঙে যায়, ফলে জাহাজটি ভারসাম্য হারিয়ে সিসিলির পোর্টিসেলো উপকূলে ডুবে যায়। প্রমোদতরীটিতে 12 জন যাত্রী ও 10 ক্রু ছিলেন। নিখোঁজদের মধ্যে প্রযুক্তি উদ্যোক্তা ধনকুবের মাইক লিঞ্চ ও তার 18 বছর বয়সী মেয়ে হ্যানা রয়েছেন। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, মাইক ও হ্যানা ছাড়া নিখোঁজ বাকি 4 ব্যক্তির মধ্যে 2 জন ব্রিটিশ ও 2 জন আমেরিকান। ভারতের সিকিমে বিশালাকৃতির ভূমিধসে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়েছে। ধ্বংসের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন স্থানীয়রা, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ 5 বাঁধের বিদ্যুৎ কেন্দ্রে এই ভূমিধসের ঘটনা ঘটে। 510 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। ছোট ছোট ভূমিধসের কারণে ওই পাহাড়টি গত কয়েকদিন ধরেই ধসে পড়ার ঝুঁকিতে ছিল। আজ সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এরপর ধসে পড়া মাটিতে এটি চাপা পড়ে যায়। আগে থেকে বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভূমিধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে পাহাড়ের চূড়ার একটি অংশ নড়ছে। এর কিছুক্ষণ পরই বিদ্যুৎ কেন্দ্রের উপর আছড়ে পড়ে পাহাড়ের বড় একটি অংশ। 2023 সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায়। এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল। ওই বছর আকস্মিক বন্যায় চুংথাংয়ের তিস্তা বাঁধের কিছু অংশ ভেসে যায়। এটি সিকিমের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট। ভিডিওতে দেখা গিয়েছিল বাঁধের দেওয়াল পানিতে ভেসে গেছে। ওই সময় উত্তর সিকিমের মঙ্গন বিভাগ দিয়ে বয়ে যাচ্ছিল তিস্তা নদীর পানির ভয়াবহ স্রোত। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে।
তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যার হুমকি দিয়েছেন এক ছাত্র। কলকাতার রাজ্য পুলিশ গতকাল সোমবার ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, কীর্তি শর্মা নামের এক শিক্ষার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। অভিযুক্ত শিক্ষার্থী বিকম দ্বিতীয় বর্ষে পড়তেন বলে জানা গেছে। তাকে গতকাল তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে কলকাতা রাজ্য পুলিশ। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টের ভিত্তিতে কীর্তি শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইনস্টাগ্রামে কীর্তি সোশ্যাল নামের একটি হ্যান্ডেল থেকে সহিংসতা উস্কে দেওয়ার মতো পোস্ট দিচ্ছিলেন। তার বিরুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের মতো করে মুখ্যমন্ত্রী মমতাকে হত্যা করতে অন্যদের উৎসাহিত করার অভিযোগ রয়েছে। কীর্তি শর্মা তার পোস্টে লিখেছিলেন, ইন্দিরা গান্ধীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করুন। আপনি যদি এটি করতে না পারেন তবে আমি হতাশ করব না। পরে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সমর্থক এ বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যুক্তরাজ্যের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের চ্যান্সেলর পদে আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাবন্দী এই নেতা সম্প্রতি এই পদে আবেদন করেছেন। এই তথ্য নিশ্চিত করেছে তার দল তেহরিক ইনসাফ। বার্তা সংস্থা এএফপি বলছে, 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। গত বছরের 9 মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা হয়েছে, তবে এসব মামলা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন এই নেতা। এরই মধ্যে জানা গেল, প্রখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করেছেন ইমরান খান। তার রাজনৈতিক দল তেহরিকে ইনসাফের লন্ডন ভিত্তিক মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারী বলেন, ইমরান খান আগে এ ব্যাপারে খোঁজ খবর করতে বলেন। সেই অনুযায়ী আবেদন জমা দেওয়া হয়েছে। এবার সেটি পর্যালোচনা করা হবে। নিয়ম অনুসারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনের সময় এই শিক্ষা প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের সশরীরে উপস্থিত থাকতে হয়। তবে এবার সেই প্রথা ভেঙে অনলাইনে ভোট হবে। ইমরান খান অক্সফোর্ড থেকে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের দলের নেতা জুলফিকার বুখারী এক্সে এক পোস্টে বলেছেন, ইমরান খানের নির্দেশ অনুযায়ী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2024 সালের চ্যান্সেলর নির্বাচনে তার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এম.কে. জামান। মাদার অব ডেমোক্রেসি শিরোনামে এই সিনেমাটি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। এরই মধ্যে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে, চলছে প্রি প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুরু হবে শুটিং। এ বিষয়ে নির্মাতা এম.কে. জামান গণমাধ্যমকে বলেন, অনেকদিন ধরেই আমরা সিনেমাটি নিয়ে কাজ করছিলাম।
নানা তথ্য সংগ্রহ করেছি। খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনেছি। তিনি আরো বলেন, বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই সিনেমাটি মানুষকে দেখতে হবে। তবে কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি নির্মাতা। জামান বলেন, নিশ্চয়ই কাস্টিং এ চমক থাকবে। এত বড় একটা সিনেমা তো যাকে তাকে নিয়ে করব না। শুটিং এর আগে আগে সিনেমার কাস্টিং জানানো হবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। সময়টা 2022 সালের 28 জানুয়ারি। ওই দিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভোট গণনায় জয়লাভ করেন সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানের কাছে 13 ভোটের ব্যবধানে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ভোটে পরাজয় মেনে নিতে না পেরে ফের গণনার জন্য আপিল করেন নিপুণ, কিন্তু তাতেও সেই একই ফল পায় আপিল কমিটি। এর পরের ঘটনা সবারই জানা। বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। আদালত থেকে রায় নিয়ে পরে সমিতির চেয়ারে বসেন তিনি, আর পুরো সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এই অভিনেত্রী। এদিকে অভিযোগ রয়েছে নিপুণের এই দাপটের পেছনে একজন রাজনীতিবিদের প্রভাব রয়েছে। নির্বাচনে এই চিত্রনায়িকাকে জয়ী করার জন্য নির্বাচন কমিশনারদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রলোভন দেখাতেন রাজনৈতিক নেতারা। এমনকি তাকে জয়ী করতে নাকি 17 বার ফোন করেছিলেন শেখ সেলিম। শিল্পী সমিতি নির্বাচনে কমিশনার হিসেবে একাধিক ব্যক্তি দায়িত্ব পালন করেন। তাদেরই একজন নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে বলেন, জীবনের হুমকি ছিল, কেননা যে কোনো সময় তুলে নিয়ে যাওয়া হতে পারে এই ধরনের শঙ্কা ছিল। আমাদের নির্বাচন কমিশনারদের ধারাবাহিকভাবে ভয়ভীতি দেখানো হতো, গালিগালাজ করা হতো, বলেছিল যে পুলিশ দিয়ে তুলে নেবে। তিনি বলেন, এমন উচ্চ পর্যায় থেকে যে ফোন আসবে তা কখনো ভাবতেই পারিনি। ওই সময় নিপুণকে জয়ী করার জন্য আমাদের একজনকে 17 বার ফোন করেছিলেন শেখ সেলিম সাহেব, তার মতো মানুষ, যা খুবই অবাক করেছিল আমাদের। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। আন্তর্জাতিক টি-20তে 1 ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন সামোয়া ডারিয়াস ভিসার।
টি-20 বিশ্বকাপের পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে ভানুয়াতুর বিপক্ষে 1 ওভারে 39 রান তুলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সামোর রাজধানী আপিয়ায় হওয়া এই ম্যাচে ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে 6 ছক্কা মেরেছেন ভিসার। ওই ওভারে আরো 3টি বল ছিল নো বল। তাতে টি-20তে যুবরাজ সিং এর 1 ওভারে 36 রানের 17 বছরের পুরনো রেকর্ডটি অবশেষে ভাঙল। শুধু ওই 1 ওভারই ভিসারকে ইতিহাসে জায়গা করে দিতে বাধ্য। তবে আজ যা করেছেন তাতে ওই ওভারটি না হলেও হয়তো ইতিহাস তাকে মনে রাখত। দলের 174 রানের মধ্যে 132 রানই করেছেন ভিসার। দ্বিতীয় সর্বোচ্চ রান 16। টি-20তে এর আগে 1 ওভারে সর্বোচ্চ 36 রান দেওয়ার রেকর্ড ছিল 2007 সালে যুবরাজের হাতে 6 ছক্কা খাওয়া ব্রডের পাশাপাশি আকিলা ধনঞ্জয়া, করিম জানাত, কামরান খান ও আজমতুল্লাহ ওমর জাই 36 রান দিয়েছিলেন 1 ওভারে। আজ তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন নিপিকো। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা। দীপু মনির 4 ও আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল, ব্লিংকেন। প্রমোদ তরী ডুবে একজনের মৃত্যু, ব্রিটিশ ধনকুবের সহ নিখোঁজ 6। মমতাকে ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যার হুমকি, শিক্ষার্থী গ্রেপ্তার। খালেদা জিয়াকে নিয়ে সিনেমার ঘোষণা, নাম মাদার অব ডেমোক্রেসি। এবং যুবরাজের রেকর্ড ভেঙে 1 ওভারে 39 রান ভিসারের। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএস ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।